হঠাৎ ঘুম ভেঙে রাজু দেখে মেঝেতে পড়ে আছে সে, আর ওর ঘরের দরজাটা হাট করে খোলা। সেখান থেকে চাঁদের মৃদু আলো এসে পড়েছে ওর মুখে। সেই মৃদু আলোতে ও ভাবতে থাকে যে কেন ও মেঝেতে পড়ে আছে। তারপর কি একটা মনে হতেই ধরফর করে মেঝে ছেড়ে উঠে দাঁড়াতে যাবে, অমনি বুঝতে পারে ওর গা হাত পা ভীষণ ব্যথা। ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে ঘরের আশেপাশে চোখ বোলায়, দেখে ঘরের মধ্যে বিছানাটা অগোছালো, মেঝেতে পড়ে আছে ভাঙা ফুলদানি, পায়ের পাশে পড়ে আছে টেবিল ও পুরনো বই। এরপর হঠাৎই একটা ভয়ানক ভাবনা ওর মনটাকে অজানা ভয়ে গ্রাস করে ফেলে। রাজু হন্তদন্ত হয়ে দরজার বাইরে গিয়ে দেখে ও যা ভাবছিল ঠিক তাই। দরজার বাইরে পড়ে আছে বাঘা, যার মাথাটা শরীর থেকে কেউ কেটে নিয়ে গিয়েছে। গলা থেকে রক্ত গড়িয়ে পড়ে ভেসে যাচ্ছে গোটা উঠোন। এই ভয়াবহ দৃশ্য দেখে রাজুর বুকটা কেমন যেন কেঁপে ওঠে, আর রাজুর চোখ বেয়ে নেমে আসে জলের স্রোত। বাঘা হচ্ছে ওর পোষা কুকুর। বাঘা যখন খুব ছোট ছিল তখন থেকে রাজু ওকে মানুষ করেছে। সেই ছোটবেলায় রাজু ছাড়া বাঘা আর কারোর কাছে যেত না। রাজু খেলা করে বাড়ি ফিরলে বাঘা ছুটে এসে ওর কোলে উঠত। যখন রাজুর মন খারাপ হতো তখন কেবল বাঘাই ছিল যে ওর মন খারাপ বুঝতে পারত। যখন কথা বলার কেউ থাকতো না তখন বাঘা ওর কোলে মুখ গুঁজে বসে থাকত। একে একে বাঘার সমস্ত স্মৃতি মনে পড়তে লাগলো রাজুর। রাজু কাঁদতে কাঁদতে এগিয়ে গিয়ে মুন্ডুহীন বাঘার শরীরের ওপর হাত বোলাতে লাগলো। তারপর ওভাবেই খানিকক্ষণ কাঁদল। বাঘা, তোর এই অবস্থার প্রতিশোধ আমি নেবই। তুই কিচ্ছু চিন্তা করিস না। রাজু ওখান থেকে উঠে ঘরে এসে অন্ধকারের মধ্যে নিজের অগোছালো বিছানার উপর বসে পড়ল। তারপর দুই হাঁটুর মাঝে মাথা গুঁজে কতক্ষণ যে ওভাবে বসে থাকল তা রাজু নিজেও জানে না। যখন জানলা দিয়ে ভোরের আলো ঘরে প্রবেশ করল তখন রাজুর খেয়াল হলো। খানিকটা বেলা হতেই রাজু গেল গ্রামের মোড়ল মশাইয়ের বাড়ি। রাজুকে ওভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে আসতে দেখে মোড়ল মশাই বললেন, কিরে রাজু, তোর আবার কি হলো এত সকাল সকাল এখানে? আর তোর পায়ে আবার কি হয়েছে? মোড়ল মশাই, অনেক ঘটনা ঘটে গিয়েছে, ভয়ানক ঘটনা। সকাল সকাল কি সব বলছিস রাজু? আমি তো কিছুই বুঝতে পারছি না রে। মোড়ল মশাই, ও ফিরে এসেছে। কে ফিরে এসেছে? কমলা। এই নাম শোনা মাত্র মোড়ল মশাইয়ের বুকটা ছ্যাত করে কেঁপে উঠল। মুখটা তার ফ্যাকাশে হয়ে উঠল। একটা পুরনো স্মৃতি মনের কোণে চারা দিয়ে উঠল। তাও মোড়ল মশাই নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে বললেন, এই সব বলছিস তুই রাজু? হ্যাঁ, সকাল সকাল নেশা বেশা করেছিস নাকি? আমি নেশা করি না, আর আমি যা বলছি তা সম্পূর্ণ সত্যি। আমার সাথে কাল রাতে সেটাই ঘটেছে। বিশ্বাস না হলে আমার বাড়ি চলুন আর দাঁড়ান, এই দেখুন। এরপর রাজু ওর পায়ের দিকটা দেখালো। লাল একটা দাগ হয়ে রয়েছে। তারপর গায়ের গেঞ্জি তুলে পিঠ দেখালো, আঘাতের চিহ্ন। আর ওর মাথার পেছন দিকটাও দেখালো। এইসব দেখে মোড়ল মশাই অবাক হলেন। এইসব কি রাজু? এই অবস্থা তোর হলো কি করে? মোড়ল মশাই, আমার এই অবস্থা কমলা করেছে, আর আমার বাঘার শরীর থেকে মাথাটা আলাদা করে দিয়েছে। আমি বাঘাকে ছাড়া কি করে বাঁচবো জানি না।
বাঘা ছাড়া তো আমার তিন কুলে কেউ নেই। আমি ওই কমলাকে ছাড়বো না। বাঘা মরে গিয়েছে? আচ্ছা, তোর সাথে কি হয়েছে সেটা একটু বল না। আচ্ছা ঠিক আছে, একটু নয়, তুই পুরোটা বল। হ্যাঁ দাঁড়া, এক কাজ কর, চ আমার ঘরে চ, আমার ঘরে গিয়ে চা খেতে খেতে কথা হবে, চ। না না, আমি চা খাওয়ার অবস্থাতে নেই। আমার একটা সাহায্য চাই, সেই জন্যই আপনার কাছে আসা। আচ্ছা তুই ঘরে চ না, তারপর আমি সবটা শুনছি। এভাবে বাইরে দাঁড়িয়ে থেকে তোর কথা হয় না। নে এবার বল, কালকে রাতে তোর সাথে কি হয়েছে সেটা বল। শুধু কাল রাতে নয়, ঘটনাটা শুরু হয়েছে 3 দিন আগেই। সেদিন আমি পাশের গ্রামে গিয়েছিলাম একটা কাজের উদ্দেশ্যে, কিন্তু সেখানে কাজ শেষ করে ফিরতে ফিরতে অনেকটা রাত হয়ে যায়। আশপাশ ঘন অন্ধকার। ভয় যে লাগছিল না তা নয়, রাতের বেলা অন্ধকার পথ, তার উপর একা আসছি। পথে কোনো লোক দেখতে পাচ্ছিলাম না যে একটু সাহস পাবো। অগত্যা নিজের মনে একটা গান গুনগুন করতে করতে ফিরছিলাম। খানিকটা আসার পর দেখলাম একটা লোক পথের ধারে দাঁড়িয়ে আমার দিকে একভাবে তাকিয়ে আছে। আমি তাকে চিনতে না পেরে আমার মতো এগিয়ে যাচ্ছিলাম। এমন সময় আমার পিছন থেকে একটা গম্ভীর পুরুষালী কণ্ঠে ডাক ভেসে এলো। কি রাজু, আমাকে দেখতে পেয়েও চলে যাচ্ছ? একবার কথা বলারও প্রয়োজন মনে করলে না? লোকটার কথা শুনে আমি চলা থামিয়ে দাঁড়িয়ে পড়লাম। তবে লোকটার কথা বলার ধরন দেখে আমার রাগ হলো, পাশাপাশি খুব ভয়ও হলো। অথচ আমার মনে হলো এই গলার আওয়াজ আমি আগে শুনেছি, কিন্তু কোথায় শুনেছি সেটা মনে করতে পারছি না। লোকটা এইবার আমার সামনে এসে নরম গলায় বলল, কি ভায়া, চিনতে পারছো না বুঝি? এইবার আমার মনে পড়ল, হ্যাঁ এই লোকটা তো আপনার বাড়ির কালী পুজোতে এসেছিল। এ তো আপনারই দুঃসম্পর্কের ভাই। সে কি আমার দুঃসম্পর্কের ভাই? মানে তুই বিজনের কথা বলছিস? হ্যাঁ, আমি তার কথাই বলছি। কিন্তু সে তো, ও আচ্ছা, তুই তাহলে পাশের গ্রাম ভবানীপুরে গিয়েছিলিস? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তারপরে বল। তো আমি তাকে চিনতে পেরে বললাম, না না, চিনতে পারবো না কেন? আপনি তো মোড়ল মশাইয়ের ভাই বিজন বাবু। তাহলে চিনতে পেরেছো? আমি তো ভাবলাম এই অন্ধকারের মধ্যে তুমি আমায় দেখতে পাবে না, তাই হয়তো চিনতেও পারবে না। না না, প্রথমবার আপনার গম্ভীর গলার স্বর শুনে চিনতে অসুবিধে হলেও পরের বার আপনার গলার আওয়াজ শুনে আমি আপনাকে চিনতে পেরে গেছি। তা আপনি এত রাতে এখানে কি করছেন? সে কথা ছাড়ো, তুমি বলো তো এত রাতে কোথায় যাচ্ছ? আমি আমি একটা কাজে এসেছিলাম, সেটা শেষ করতে গিয়ে এই দেখি রাত হয়ে গেল, তাই এখন হেঁটেই রওনা দিয়েছি। এই রাতে একা যাবে? সামনে আবার জঙ্গলের পথ, রাত বিরাতের ব্যাপার, পথে বিপদ হতে পারে। তার থেকে ভালো আমার বাড়ি চলো, আজ রাতটা কাটিয়ে কাল সকালে ফিরে যেও। না না, অসুবিধে হবে না, অসুবিধে মানে আমি চলে যেতে পারবো। দেখো রাজু, এমনি অন্ধকারের পথ, তার ওপর তুমি একা, আমি তোমায় একা যেতে দিতে পারি না। তুমি আজ রাতটা আমার বাড়িতে কাটিয়ে কাল সকালে ফিরে যেও। তাছাড়া তুমি আমার বাড়ির এত কাছে এসে ফিরে যাবে, সেটাতে কি আমার ভালো লাগবে বলো? আর আজ আমার জায়গায় তুমি হলে কি আমাকে এই একা অন্ধকারের মধ্যে বাড়ি যেতে দিতে পারতে? না, তা পারতাম না। আচ্ছা, বলছেন যখন, চলেন তবে। হ্যাঁ চলো, আমার বাড়ি এখান থেকে হাঁটা পথে 20 মিনিট। এরপর আমরা দুজন মিলে হাঁটতে লাগলাম। খানিকটা যাওয়ার পর দেখলাম পথের পাশ থেকে বাঁক নিয়ে একটা জংলি পথ নেমে গেছে। এই যে পথটা দেখছো, এইখান থেকে খানিকটা গেলেই আমার বাড়ি। আচ্ছা,
তবে লোকালয়ের থেকে একটু ভিতরেই থাকেন দেখছি। হ্যাঁ, তা বলতে পারো। আসলে আমাদের চাষের জমি আছে তো, আর তাছাড়া একটু নিরিবিলিতে থাকাটা বেশ ভালোই লাগে। তবে একটা কথা, এই জঙ্গলি পথ দেখে হয়তো এখন তোমার ভয় লাগতে পারে, তবে দিনের বেলা এটা সৌন্দর্য রূপেই ধরা দেয়। তা ঠিক, গ্রামগঞ্জের তো এটাই সৌন্দর্য। এরপর সেই জঙ্গলি পথ দিয়ে আমরা চলতে লাগলাম। মাঝে মাঝেই বেশ একটা গা শীতল করে দেওয়ার ঠান্ডা হাওয়া দিচ্ছিল, তাতে করে আমার বেশ ভালোই লাগছিল। কিন্তু খানিকটা যাওয়ার পর একটা ব্যাপার খেয়াল করলাম। কি ব্যাপার? আমি যত এগোতে থাকছি তত একটা বাজে গন্ধ আমার নাকে এসে ঠেকছিল। ধীরে ধীরে সেই গন্ধে নিঃশ্বাস নেওয়া দুষ্কর হয়ে যাচ্ছিল। তবু সে ব্যাপারে কোনো কথা না বলে এগিয়ে যাচ্ছিলাম। এমন সময় সামনে একটা ফাঁকা মাঠ দেখতে পেলাম, আর সেই মাঠের পাশে একটা একতলা ইটের কাঁচা বাড়ি। কাছে যেতেই বুঝলাম যেটাকে আমি ফাঁকা মাঠ ভেবে ভুল করছিলাম, সেটা আসলে অনেকটা জায়গা জুড়ে ছড়িয়ে থাকা একটা চাষের জমি। বাড়িটার সামনে দাঁড়িয়ে বিজনবাবু বললেন, নাও, এই হচ্ছে আমার বাড়ি, চলো ভিতরে চলো। এরপর বিজনবাবুর বাড়িতে প্রবেশ করলাম। প্রকাণ্ড বড় মাটির উঠোন। বাড়িটা দেখে মনে হলো যত্ন নেওয়ার কেউ নেই। বাড়িটা কেবল নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য ঠায় দাঁড়িয়ে আছে। এছাড়া উঠোনের বাঁদিকে একটা ধানের গোলা, আর ডান দিকে একটা বড় নিম গাছ রয়েছে, আর ঠিক তার পাশেই একটা কল দেখতে পেলাম। অন্ধকারের মধ্যে যতটা দেখা যায় ওই সেটুকুই আর কি। এরপর আমি আর বিজনবাবু বাড়ির দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। তারপর বিজনবাবু একটা ধাক্কা দিতেই দেখলাম দরজাটা খুলে গেল। আমি মনে মনে ভাবলাম, বিজনবাবু এই রাতের বেলা দরজা খুলে রেখে ফাঁকা রাস্তায় দাঁড়িয়েছিলেন, কিন্তু কেন? একবার কি জিজ্ঞেস করে দেখব? আবার ভাবলাম, না থাক, এক রাতের অতিথি, রাত কাটিয়ে কাল সকালেই বাড়ি ফিরে যাব। থাক। এরপর দরজা খুলে আমরা ভেতরে প্রবেশ করলাম। ভিতরে যাওয়া মাত্র কেমন জানি বিশ্রী একটা গন্ধ আরও তীব্রতর ঠেকল। কিসের গন্ধ সেটাই বুঝতে পারলাম না। দরজা খুলে ভেতরে ঢোকার পর সেই অন্ধকারেই দেখলাম বাড়িটার মধ্যে দুটো ঘর রয়েছে, এছাড়া আর একটা রান্নাঘর। আমরা দুজনে ওর মধ্যে থেকে একটা ঘরে গিয়ে ঢুকলাম। আমি বললাম, বাবু, এই ঘন অন্ধকারের মধ্যে একটু আলো জ্বালানোর ব্যবস্থা করবেন? আলো তো নেই, তুমি তো দেখলে বাড়িটা পথের থেকে কতটা ভেতরে। এখানে কি আর আলো পৌঁছায়? ও হ্যাঁ, তাই তো। আচ্ছা, তাহলে অন্তত একটা ওই লণ্ঠন বা মোমবাতি জ্বালান। লণ্ঠন বা মোমবাতি কিছুই নেই। তাহলে কি আপনি রোজ অন্ধকারের মধ্যেই থাকেন? মনে মনে ভাবলাম, শেষ যবে মোড়ল মশাইয়ের বাড়ি বিজনবাবুকে দেখেছিলাম তখন তো তিনি এমন অদ্ভুত ছিলেন না। তাহলে এখন আমার এই ভাবনার মাঝেই তিনি বলে উঠলেন, তাছাড়া আর উপায় কি? কি জানো তো, এই বাড়িটা হচ্ছে বাইরের জগতের মতো, অর্থাৎ দিনের সাথে সাথে আলো প্রবেশ করে, আর এখানে রাত হতেই সব অন্ধকার। রাতে অন্ধকারে কি এভাবে থাকা যায়? যায় যায়, ওভাবেই তো থেকে আসছি। আমি আর কিচ্ছু বললাম না। বুঝলাম লোকটার হয়তো একটু ওই মাথা খারাপ আছে, না হলে তিনি মজা করতে ভালোবাসেন। আচ্ছা, তুমি এখানে বসো, আমি একটু আসছি। আমি ভাবলাম হয়তো এতক্ষণ মজা করে পাশের ঘরে যাচ্ছেন আলোর কোনো একটা ব্যবস্থা করতে, তাই আর কিচ্ছু বললাম না। তিনি ঘর ছেড়ে বেরিয়ে গেলে আমি চুপচাপ ঘরের মধ্যে বসে আছি। এদিকে একটু একটু করে বেশ খানিকটা সময়ও কেটে যায়, কিন্তু বিজনবাবু আর আসেন না।
অন্ধকারের মধ্যে সব থেকে বড় সমস্যা হচ্ছিল মশার কামড়। মনে হচ্ছিল যেন বহুদিন এই ঘরে কোনো মানুষ প্রবেশ না করায় আজ তারা আমায় পেয়ে সব খিদে একেবারে মিটিয়ে নিতে চাইছে। আমি বসে বসে মশা মেরে চলেছি আর ভাবছি বিজনবাবু কোথায় গেলেন। ঠিক এমন সময় প্রায় নিঃশব্দে ঘরে প্রবেশ করলেন এক মহিলা। ঘন অন্ধকারের মধ্যে মহিলাটির মুখ দেখা যাচ্ছে না, কিন্তু এটুকু বুঝলাম তার মুখ ঘোমটা দিয়ে ঢাকা, পরনে একটা শাড়ি। বিয়ের পর মহিলাদের বস্ত্র যেমন থাকে সেই মহিলাকে দেখেও মনে হলো তিনি কারো স্ত্রী হবেন। কিন্তু এত রাতে এই ঘরে তাকে ঢুকতে দেখে বেশ অবাক হলাম। আমি মনে মনে ভাবলাম, ইনি কি বিজনবাবুর স্ত্রী? কিন্তু তাই যদি হয় তাহলে এই বাড়িতে ঢোকার সময় তাকে দেখতে পেলাম না কেন? কে এই মহিলা? এত কিছু আমি কেবল মনে মনেই ভাবলাম, মুখে কিচ্ছু বললাম না। কিন্তু মহিলাটি এইবার বললেন, এসো বাবা, অনেক দূর থেকে এসেছো তো, আগে একটু কিছু খেয়ে নাও। তুমি হয়তো ভাবতে পারো আমি কে, আমি কেনই বা তোমাকে ডাকছি। আসলে আমি হলাম গিয়ে ওই তুমি যার সাথে এসেছো এই বাড়িতে, তার স্ত্রী। কি বিজন তো কোনো বিয়ে করেনি বলেই আমি জানতাম। হ্যাঁ, আমিও তো সেটাই জানতাম, কিন্তু সেই অন্ধকারের মধ্যে আর তো কিছু ভেবে দেখার সময় ছিল না। আমি দেখলাম খুব জোরে খিদে লেগেছে, আবার বিজনবাবুকেও দেখতে পাচ্ছি না। ব্যাপার স্যাপার বড্ড অদ্ভুত ঠেকেছিল আমার, কি যে করি। তারপর আমি ওই মহিলাকেই জিজ্ঞেস করলাম, আচ্ছা বিজনবাবু কোথায়? উনি একটু বাইরে গিয়েছেন। বাইরে গিয়েছেন? কিন্তু বললাম না উনি বাইরে গিয়েছেন। তুমি এসো না, আগে একটু কিছু খেয়ে নেবে, এসো। এই কথাটি বলে মহিলাটি ঘর থেকে বেরিয়ে আগে আগে চলতে লাগলো, আর আমি তার পেছন পেছন। আমি ভাবলাম, খিদে তো ভালোই লেগেছে, একটু কিছু খেয়ে নি। বিজনবাবু হয়তো সত্যিই বাইরে গেছেন, এসে পড়বে কিছুক্ষণের মধ্যেই। এরপর মহিলা রান্নাঘরে ঢুকে বসলো একটা টুলের ওপর, আর আমি দেখলাম আমার সামনে মেঝেতে এক থালা ভাত ঢাকা রয়েছে, তার সামনে একটা আসন পাতা। আমি আর দেরি না করে বসে পড়লাম ওই আসনের উপর। দুঃখের বিষয় হচ্ছে রান্নাঘরেও কোনো আলোর ব্যবস্থা ছিল না। আমি বুঝলাম আমাকে অন্ধকারের মধ্যেই খেতে হবে। খাওয়া শুরু করার আগে আমি মহিলাকে জিজ্ঞেস করলাম, শুধু আমি খাবো, আপনি খাবেন না? আমার কর্তা বাইরে গিয়েছেন, তাকে ছাড়া আমি খাই কি করে বলো? আর তাছাড়া তোমাদের শহরের মানুষের নিয়মের সাথে আমাদের গ্রামের মানুষের নিয়ম ঢের আলাদা। এখানে এখনো মেয়েরা বাড়ির কর্তার আগে খাওয়ার সাহস করে না, বুঝলে? আমি ভাবলাম তা ঠিক, গ্রামের দিকের মানুষজন এগুলো তো খুব মানে। আর শুধু গ্রাম কেন, শহরেও কিছু মানুষ এইগুলো থেকে বার হতে পারেনি। যাই হোক, আমি মুখে ওনার কথার আর কোনো উত্তর না দিয়ে মাথা নিচু করে খাবারের থালার উপর সেই ঢাকনাটা সরিয়ে দেখলাম সেখানে রয়েছে গরম সাদা ভাত, যেন একটু আগেই রান্না করা হয়েছে। আর তারপর তরকারির বাটিটা আলগা করতেই দেখলাম, যা দেখলাম তাতে আমার খাওয়া তো দূর, সারা শরীর পাকিয়ে বমি চলে এলো। বাটির ওপর থেকে ঢাকনাটা সরিয়ে দেখি তার মধ্যে রয়েছে একটা কালো বিড়ালের কাটা মুন্ডু, আর সারা বাটি ভর্তি ঘন লাল রক্ত। আচমকা সেই ভয়াবহ ঘৃণ্য দৃশ্য দেখে আমার হৃদস্পন্দন কেমন যেন দ্রুত গতিতে বেড়ে গেল। গা হাত পা একেবারে অবশ হয়ে আসতে শুরু করলো, গা গুলাচ্ছিল। আমি ভয় পেয়ে গেলাম, আর সেই ভয়েতে যে আমি চিৎকার করব
তার সামান্য বোধটুকু আমার মধ্যে কাজ করছিল না। আমি কোনো মতে মাথা উঁচু করে সেই মহিলার দিকে তাকাতেই দেখলাম আচমকা সেই মহিলা এক ভয়াবহ হাসি আসতে লাগলো। সেই হাড়ে হিম করা ভয়াবহ হাসির শব্দে আমার গোটা শরীরটা থরথর করে কাঁপতে লাগলো। আমি কাঁপতে কাঁপতে কোনো মতে মেঝে থেকে উঠে দাঁড়িয়েছি, আর দাঁড়িয়ে বললাম, কে কে আপনি, আর 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 এটা কি? আমি কে? এই বলে মহিলাটি আবার হেসে উঠল। কোথায় তার সেই আগের কণ্ঠস্বর? এই গলার আওয়াজ বরফের মতো শীতল ও অতীব ভয়াবহ। আমি তার কথার কোনো উত্তর না দিয়ে পিছন ফিরে দরজাটা কোনো মতে খুলে বাইরে চলে এলাম। বাইরের বারান্দায় এসে কাঁপা কাঁপা গলায় বিজন বাবুকে ডাকতে লাগলাম, বিজন বাবু, বিজন বাবু, কোথায় গেলেন? আপনি কি আছেন বাড়িতে? কিন্তু বিজন বাবুর কোনো উত্তর এলো না। আসলে বিজন বাবু সেই যে ঘর থেকে বেরিয়ে গেলেন, তারপর তিনি কি বাড়িতেই আছেন নাকি ওই মহিলার কথা অনুযায়ী সত্যি বাইরে গেছেন তা বুঝতে পারলাম না। আতঙ্কে ভাবতে লাগলাম, না, এখানে আর এক মুহূর্তও নয়, এরপর প্রাণ নিয়ে টানাটানি হতে পারে। আর ওই মহিলা কে? বিজন বাবু বা কোথায় গেলেন? ওই মহিলা কি সত্যি বিজন বাবুর বউ নাকি কোনো পিশাচিনী? না না, এ কোনো মহিলা হতে পারে না। এ মহিলা কোনো রক্ত মাংসের মানুষই হতে পারে না, কারণ এই ভয়াবহ হাসি কোনো মানুষের হতে পারে না। আর এই খাবারের বাটির মধ্যে ভাবলি গা কেমন গুলিয়ে আসছে। এইসব প্রশ্ন আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল, তার সাথে একটু আগের ঘটে যাওয়া ওই ভয়ানক মুহূর্তের ভয় মাথা ছাড়া দিয়ে উঠেছে। আর বারবার মনের ভিতর থেকে কে যেন বলছে, আর এক মুহূর্ত এখানে থেকে দেরি করিস না, এখানে থাকলে নির্ঘাত মারা যাবি। আমি আর কিচ্ছু ভাবতে পারলাম না। ছুটে গিয়ে দরজার কাছে পৌঁছে দরজা খুলে বাইরে বেরোতে যাব, দেখি দরজা আর খুলছে না। কোনো এক অদৃশ্য মায়া বলে দরজাটা যেন চিরকালের জন্য বন্ধ হয়ে গিয়েছে। অনেক 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 ধাক্কাধাক্কি করলাম, অনেক টানাটানি করলাম, তাও আর দরজা খুলতে পারলাম না। দরজা খুলছে না দেখে আমার মনের মধ্যে থাকা অদৃশ্য ভয়টা আরো বেশি করে মাথা চাড়া দিয়ে উঠতে লাগলো। এদিকে এতক্ষণ ধরে রান্নাঘরের ভেতর থেকে আসা সেই মহিলার হাসি কখন যে বন্ধ হয়ে গিয়েছে আমি তা খেয়ালই করিনি। বারবার করে দরজায় ধাক্কা দিচ্ছি, বারবার। তারপরে যখন দরজা খুললো না, তখন আমি হাঁপাতে হাল ছেড়ে দিলাম। তখনই খেয়াল করলাম সবকিছু যেন কেমন নিশ্চুপ হয়ে গেছে, ঠিক যেন 100 বছর ধরে এই বাড়িতে কোনো মানুষের পদধূলি পড়েনি। চারপাশে পুরো শান্ত, আশেপাশে কোনো শব্দ নেই। এদিকে সেই মহিলাও তো আর রান্নাঘর থেকে বেরোলো না, কোনো কথাও বলল না। ব্যাপারটা কি? মনে মনে ভাবতে লাগলাম কথাগুলো। তারপর দরজা খুলবে না এটা বুঝতে পেরে আমি সেই অন্ধকারের মধ্যেই ধীরে ধীরে সেই ঘরের মধ্যে প্রবেশ করলাম, যেই ঘরে আমি বিজনবাবুর সাথে ঢুকেছিলাম। আমার কাছে নিজের সুরক্ষার জন্য ওই ঘরটাই একমাত্র ভরসা বলে মনে হয়েছিল। ঘরের মধ্যে ঢুকে আমি দরজা বন্ধ করে দিয়েছিলাম। তারপর খাটের উপরে উঠে গিয়ে বসলাম। ঘরের মধ্যেটা কেমন যেন গুমোট লাগছিল। আমার মনে মনে ভাবছিলাম এখান থেকে বেরোনোর কথা, তাই আশপাশটায় দেখা দেখি করতে লাগলাম বেরোনোর কোনো উপায় আছে কি না। তখনই খেয়াল হলো আমার পিছনের দিকের দেওয়ালে একটা জানলা আছে, কিন্তু সেটা এখন বন্ধ আছে। আমি মনে মনে ভাবলাম এটা তো পুরনো দিনের জানালা। হ্যাঁ, তার উপরে গ্রাম বলে কথা, ভগবানের নামে যদি জানালায় কোনো শিক বা নেট না থাকে তাহলে তো ওখান থেকে লাফিয়ে বাইরে পড়ব। আর তারপর জঙ্গলের পথ দিয়ে
একেবারে মেন রাস্তায় গিয়ে উঠতে পারলেই আর কোনো অসুবিধা হবে না। মনে মনে এই কথা আমি বলে ধীরে ধীরে জানলার দিকে এগোলাম। ঘরের মধ্যে গুমোট ভাবটা কেমন যেন আরো বেশি করে অনুভব করলাম। তারপর ধীরে ধীরে জানলার কাছে গিয়ে পাল্লা দুটো টেনে খুলতেই যা দেখলাম তাতে আমার হৃৎপিণ্ডটা উঠে গলার কাছে চলে এসেছিল। কি দেখেছিলিস? আমি জানলা খুলতেই দেখলাম সেই মহিলা, তার লাল ঠোঁটের মাঝখান থেকে বেরিয়ে আসছে সাদা দাঁত, আর তার মুখে লেগে রয়েছে একটা শয়তানি হাসি। একটা দমকা হাওয়ায় তার মুখের উপরে থাকা ঘোমটাটা উড়ে গেল, আর আমি দেখলাম সেই মহিলার মুখটা আর কারণ নয়, সে হচ্ছে কমলা। তার বরফের মতো সাদা ফ্যাকাশে মুখ, তার উপর একটা আঘাতের চিহ্ন রয়েছে। মুখের একটা পাশের কান নেই, সেখান থেকে গড়িয়ে পড়া রক্তের দাগ জমাট বেঁধে কালো হয়ে রয়েছে। তার চুলগুলো এক ঝোড়ো হাওয়ায় বাতাসে উঠছে। জানলার বাইরের সেই ভয়াবহ দৃশ্য দেখে আমার শীত দ্বারা বেয়ে এক ঠান্ডা স্রোত নেমে গেল। আমি চিৎকার করে উঠলাম, আর সাথে সাথে শুনতে পেলাম কমলার ভয়াবহ অট্টহাসি। আমি ভয়েতে সাথে সাথে কমলার মুখের ওপর জানলাটা বন্ধ করে দিয়ে কাঁপতে লাগলাম। জানলা খোলার পর সেই ভয়াবহ দৃশ্য দেখে কিছুক্ষণের জন্য মনে হয়েছিল আমার হার্ট অ্যাটাক চলে এসেছে। আমি শ্বাস নেওয়ার চেষ্টা করছি, কিন্তু চাইলেও পারছি না। জানালা বন্ধ করার সাথে সাথে সেই হাসিটা আবার বন্ধ হয়ে যায়। তবে জানালাটা খোলার পর জানলা দিয়ে আসা সেই হাওয়াটার সাথে আরও একটা জিনিস ঘরে প্রবেশ করেছিল, একটা বাজে গন্ধ। গন্ধটার তীব্রতায় গা কেমন গুলিয়ে আসছিল আমার। আমি খাটের উপর চুপ করে বসে আছি আর ভাবছি কিভাবে এখান থেকে বেরোতে পারবো। এখানে যে স্বয়ং কমলা রয়েছে, ওর হাত থেকে তো নিস্তার নেই। কি যে করি। তারপর আমার কেমন জানি মনে হলো পাশের দেওয়াল থেকে কি একটা নিচে গড়িয়ে পড়েছে। আমি ধীরে ধীরে সেদিকে চোখ ফেরাতেই যা দেখলাম তাতে আমার ভয়টা আরো বেশি বেড়ে গেল। দেওয়াল বেয়ে মেঝেতে গড়িয়ে পড়ছে লাল রঙের একটা স্রোত। আমার দেখে বুঝতে অসুবিধা হলো না যে এটা রক্ত। আমি ধীরে ধীরে খাট থেকে নেমে দেওয়ালের কাছে গিয়ে দেখলাম, হ্যাঁ, এটা তো রক্ত, কিন্তু এই বন্ধ ঘরের মধ্যে রক্ত কোথা থেকে এলো? এই কথা ভাবছি এমন সময় কানের কাছে কিসের একটা উপস্থিতি টের পেলাম। সে যেন নিঃশব্দে জানান দিতে চাইল, এই অন্ধকার বন্ধ ঘরে আমি ছাড়া সেও আছে। আমি ধীরে ধীরে পাশ ফিরে দেখি একটা মাকড়সা। তাই দেখে আমি চুপ থেকে ওটাকে সরাতে গিয়ে আচমকা পিছন থেকে কে যেন ধাক্কা মারলো। আমি ছিটকে পড়ে গেলাম মেঝেতে। পড়ে যাওয়ার আগে খাটের কোনায় বাড়ি খেলাম মাথায়, আর সেই আঘাতেই আমার চৈতন্য লোপ পেল। জ্ঞান হারানোর আগে দেখলাম দেওয়াল থেকে গড়িয়ে পড়া রক্তের স্রোত আমার অবসন্ন ক্লান্ত শরীরটার দিকেই গড়িয়ে আসছে। সেই লাল স্রোত আমাকে ভাসিয়ে নিয়ে যেতে চায় এক অন্য জগতে। এরপর আমার আর কিচ্ছু মনে নেই। জ্ঞান ফিরল যখন, তখন ভোর হয়ে গিয়েছে। ভোরের পাখির ডাকের আওয়াজে বেশ ভালোই লাগছিল। তবে এই মাথায় আঘাত পাওয়ার কারণে মাথাটা ব্যথা করছিল। আমি চোখ খুলে দেখি আমি যেখানে পড়ে আছি, মানে যে ঘরটায় পড়ে আছি, সেখানে মোটামুটি সব ঠিকই আছে। তবে সেই বাজে গন্ধটা এখন আরো তীব্রতর হয়ে উঠেছে, আর সেই গন্ধে আমার গা আরো গুলিয়ে এলো। আমি গন্ধের উৎস খোঁজার জন্য এপাশ ওপাশ দেখতে গিয়ে দেখি যে খাটের নিচে পড়ে আছে বিজন বাবুর পচা গলা মৃতদেহটা। আমি তাই থেকে লাফিয়ে উঠি,
তার মানে কাল রাতে ওটা ওটা বিজন মরে গেছে নাকি কমলা? আপনি ঠিকই ধরেছেন মোড়ল মশাই, এই কাজ কমলারই। হ্যাঁ, তুই তারপর বল। আমি সেই দৃশ্য দেখে তখনই সেখান থেকে ছুটতে ছুটতে বাড়ি চলে এসেছিলাম। সেই রাতের সেই ভয়ানক ঘটনার কথা আর বিজনবাবুর কথা আমি কাউকে বলিনি। আমি ওখান থেকে বাড়ি এসে 2-3 দিন বাড়ি থেকে বেরোইনি। সেই ভয়ের ঘোর আমার কাটেনি এখনো। কিন্তু এখানে এসেও কমলা আমার পিছু ছাড়েনি। রাত হলেই সারা ঘর জুড়ে কমলার সেই ভয়াবহ ভয়াবহ হাসির শব্দটা শুনতে পাই। আর কাল রাতে তো কাল রাতের ঘটনাটা বল এবার। কাল রাতে আমি আর ঘুমোতে পারিনি। রোজই মাঝরাতে ওই ওই হাসির শব্দ, আমার ঘুম ভেঙে যায়। আমি তাই কাল আর ঘুমাইনি। কালও মাঝরাতে এরকম হাসির শব্দ শুনতে পাই। তখন আমি সাহস করে বলি, কমলা, কমলা, কি চাও তুমি? কেন এসেছো আমার জীবনে? কেন এসেছো এখানে? প্রথমটায় কোনো উত্তর আসে না, ভেসে আসে সেই ভয়াবহ কান ফাটানো হাসির শব্দ। আমি 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 কাঁপা কাঁপা গলায় আবার বললাম, কি 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 হলো, উত্তর দাও। ঠিক তখনই ঘরের মধ্যে অন্ধকার থেকে ভেসে এলো, তোকে মরতেই হবে, মরতেই হবে তোকে। বিজনকে মেরেছি, এবার এবার তোকেও মারবো। এই কথা বলে কমলা আবারও হাসতে লাগলো। এদিকে সেই কথা শুনে আমার তো সারা শরীর ঠান্ডা হয়ে গেল। আর তাছাড়া নিজের মৃত্যুর কথা শুনে কেউ কি ঠিক থাকতে পারে মোড়ল মশাই? আমিও পারিনি। তবুও সেই ভয়ের মধ্যে আমি অন্ধকার থেকে বাঁচার জন্য লাইটটা জ্বালালাম। বাঘাকে ডাকলাম, বাঘা, বাঘা, এই বাঘা। আমার ডাক শোনার সাথে সাথে বাঘা ছুটতে ঘরের মধ্যে এলো। বাঘা ঘরের মধ্যে এসে একটা দিক লক্ষ্য করে ডাকতে লাগলো। এদিকে আচমকা ঘরের লাইট একবার জ্বলতে আর একবার বন্ধ হতে শুরু করলো। তারপর হঠাৎই ঘরের লাইটটা বাস্ট হয়ে গেল। মেঝের ওপর লাইটের কাঁচের টুকরোগুলো পড়ার শব্দ পেলাম। আর সাথে সাথেই ঘরের দরজা দিয়ে ঘরের ভেতরে প্রবেশ করলো এক অজানা ঝোড়ো হাওয়া। সে ঘরে ঢুকে সমস্ত ঘর তছনছ করতে লাগলো। ঘরের মধ্যে থাকা জিনিসপত্র বাতাসে উঠতে লাগলো। বাঘা বারবার করে ডাকতে লাগলো। ঘরের মধ্যে ঘটে চলা এইসব ভয়াবহ দৃশ্য দেখে আমি ভয় পেয়ে গেলাম। ঠিক তখনই কমলার সেই হাসিটা আবারও শোনা গেল। আমি খাট থেকে নেমে বাইরে পালাতে যাব, অমনি কে যেন আমাকে ধাক্কা মেরে ফেলে দিল। আমি অন্ধকারের মধ্যে একটা টেবিলের উপর গিয়ে পড়লাম। তারপর কোনো মতে উঠে দাঁড়িয়ে আবার যেই না ঘর থেকে বেরোতে যাব, অমনি কাঠের টেবিলটা আমার শরীরের উপর পড়ে গেল। পড়ে গেল বললে ভুল হবে, কেউ সেটাকে ফেলে দিল আমার শরীরের উপর। আর টেবিলটার উপরে থাকা এগুলো আমার হাত আর পিঠের উপরে পড়তে লাগলো। আমি যন্ত্রণায় একটা আর্তনাদ করে উঠলাম। এদিকে কমলার সেই ভয়াবহ শয়তানের হাসিটা আর থামে না। তারই মধ্যে বাঘা চিৎকার করে করে ডাকতে লাগলো। এরপর অন্ধকারের মধ্যে আমি কিছুই আর রাখতে পারি না। কেবল অজ্ঞান হওয়ার আগে দেখি জানালার পাশে থাকা ফুলদানিটা ভাসমান অবস্থায় এসে আমার মাথায় আঘাত করে। আমি আর্তনাদ করে উঠলাম। আমার চোখ দুটো ঝাপসা হয়ে উঠল। আমি আর কিছুই দেখতে পেলাম না। তবে পুরোপুরি অজ্ঞান হওয়ার আগে আমি শুনতে পেলাম কমলার হাসিটা ধীরে ধীরে দূর থেকে শোনা যাচ্ছে।
অর্থাৎ আমি বুঝলাম যে কমলা এইবার ঘরের থেকে বেরিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে, আর সেই সাথে বাঘাও তাকে তাড়া করে ঘরের বাইরে যাচ্ছে। এরপর আমার আর কিচ্ছু মনে নেই, তবে বাঘা যেহেতু ওকে চিনতে পেরেছে আর আমাকে ওর থেকে বাঁচাচ্ছিল, তাই কমলা ওকেও মেরে দিল। মোড়ল মশাই মেরে দিল। সবটা শুনে যা বুঝলাম, কমলা বিজনকে মেরেছে, এবার তোকে মারতে চায়, আর তারপর আমাকেও ছাড়বে না। আচ্ছা, এক কাজ করা যায়, পাশের গ্রামে কাশীনাথ তান্ত্রিক থাকেন, উনি আমাদের সব বিপদ থেকে বাঁচান। ওনার কাছে চল, দেখি উনি কি বলেন। রাজু আর মোড়লমশাই দুজনে মিলে বেরিয়ে পড়লেন পাশের গ্রামে কাশীনাথ তান্ত্রিকের উদ্দেশ্যে। যখন পৌঁছলেন তখন দুপুর হয়ে গিয়েছে। সেখানে পৌঁছে মোড়লমশাই দেখলেন সেই একই কালী মন্দিরে কাশীনাথ তান্ত্রিক মন্দিরের দাওয়ায় বসে দেওয়ালে হেলান দিয়ে চোখ বুজে বসে আছেন। এইবার মোড়লমশাই মন্দিরের কাছে গিয়ে অনুগ্রহের সুরে কাশীনাথ তান্ত্রিককে ডাকলেন। ঠাকুর, ঠাকুর, আমাদের বাঁচান ঠাকুর। আমরা আবার একটা ভয়ানক বিপদের সম্মুখীন হয়েছি, তাই সব কিছু ছেড়ে আপনার কাছেই এসেছি। মোড়লমশাইয়ের কথা শুনে কাশীনাথ তান্ত্রিক চোখ খুললেন। কেন রে, আবার কি হলো তোর? বাড়িতে সবাই ঠিক আছে তো? বাড়িতে সবাই ঠিক আছে ঠাকুর, কিন্তু কতক্ষণ ঠিক থাকবে জানি না। হ্যাঁ, কেন রে, কি ব্যাপার একটু খুলে বল দেখি। আচ্ছা আয়, আগে তোরা মন্দিরে এসে বস, তারপর সবটা আমায় খুলে বল। রাজু এবং মোড়লমশাই ওরা দুজনেই মন্দিরের বাইরে জুতো খুলে রেখে মন্দিরের 5টা সিঁড়ি ভেঙে উপরে গিয়ে কাশীনাথ তান্ত্রিকের সামনে বসলেন। এই যে এই ছেলেটিকে দেখছেন আমার সাথে, এর বাড়ি আমাদের গ্রামেই, খুব সৎ ছেলে। তবে এর সাথে বিগত 3 দিন ধরে ভয়ানক সব ঘটনা ঘটেছে। অবশেষে ছেলেটা আর থাকতে না পেরে আমার কাছে এসে ওর সাথে ঘটে যাওয়া সমস্ত ভয়ানক ঘটনাগুলো বর্ণনা করে। আর তখনই আমার মনে হয় আপনার কথা। একমাত্র আপনিই পারবেন একে বাঁচাতে। আর শুধু এ নয়, ভবিষ্যতে আমার পরিবার থেকে শুরু করে গ্রামের উপরেও নেমে আসতে পারে সেই পিশাচিনীর আতঙ্ক। তাদের সকলকে রক্ষা করতে পারেন কেবলমাত্র আপনি ঠাকুর। কাশীনাথ তান্ত্রিক এই কথাগুলো শুনে রাজুর দিকে তাকালেন। খানিকক্ষণ ওভাবে তাকিয়ে থাকার পর তিনি বললেন, তোর নাম কি রে বাপ? আগে রাজু ঘোষ। কি ঘটেছে তোর সাথে? এরপর রাজু তার সাথে ঘটে চলা সমস্ত ঘটনা কাশীনাথ তান্ত্রিককে বলল। সবটা শোনার পর কাশীনাথ তান্ত্রিক বললেন, বুঝলাম, ওই মৃত মহিলার আত্মা এখনো শান্তি পায়নি। আচ্ছা, একটা কথা বলতো, তোরা কি ওই মহিলাকে চিনিস? হ্যাঁ ঠাকুর, ওই মহিলাকে আমরা চিনি। কে সে? ও হচ্ছে কমলা। আমাদের গ্রামের শেষ মাথায় ওর বাড়ি ছিল। ওর বয়স ছিল 30-32, আর ওর নিজের বলতে কেউই ছিল না। ওর কষ্ট দেখে আমার বউ ওকে আমাদের বাড়িতে কাজে রেখেছিল, কিন্তু এত অকৃতজ্ঞ যে আমাদের বাড়িতে খেয়ে আমাদের বাড়িতেই চুরি করে। চুরি? সে কি? আচ্ছা, কিভাবে হলো সেটা একটু বলতো। আর তারপরে বা কমলার কি হলো? দাঁড়ান, আপনাকে সমস্তটা খুলেই বলি। হ্যাঁ, সেইবার আমাদের বাড়িতে খুব বড় করে কালী পুজো হয়েছিল। আমার বৃদ্ধা মা স্বপ্নাদেশ পেয়েছিলেন মা কালী স্বয়ং তাকে পুজো করতে বলেছেন। তাই মায়ের সে কথা শুনে আমি আমার বাড়িতে কালী পুজো করি। খুব ধুমধাম করে সারা রাত পুজো হওয়ার পর পরদিন ভোরবেলা আমরা নদীতে স্নান করতে যাই। স্নান করতে গিয়ে আমার গিন্নি অর্থাৎ শান্তি পাহাড়কে জলে পড়ে যায়। এবার এ তো সাঁতার জানে না, সে ডুবে যেতে থাকে। এদিকে আমরাও কেউ সাঁতার জানি না যে ওকে বাঁচাবো।
কি উপায় ভাবতে ভাবতে আমরা তখন চিৎকার করছি, এই কেউ আছো, আমাদের বাঁচাও, আমরা বিপদে পড়ে গেছি, বাঁচাও। কে কোথায় আছো? বাঁচাও! ও বাবা, ডুবে গেলাম, বাঁচাও! ঠিক তখনই দেখি একটা মেয়ে লাল শাড়ি পরা অবস্থায় আসে, তার হাতে একটা দড়ি। সে এসে সেই দড়ি দিয়ে আমার বউকে বাঁচায়। আর আমার বউ ডাঙায় উঠে খানিকক্ষণ স্বস্তি বোধ করার পরে বলে, কে তুমি? আমি কমলা। কোথায় থাকো? এই তো জঙ্গলের মধ্যেই একটা বাড়িতে থাকি। আচ্ছা, সত্যি আমি যে তোমায় কি বলে ধন্যবাদ দেব? তুমি না থাকলে আমি হয়তো আজ বাঁচতামই না। মায়ের কাজ করতে এসেছেন, মা কি আর ছাড়ে? তিনি যে আমাদের রক্ষা করেন। ও আচ্ছা, ও হ্যাঁ, সত্যি তো, সত্যি সবই মায়ের খেলা। আচ্ছা, তোমার বাড়িতে কে কে আছেন? আমি একাই থাকি। একা? সংসার কিভাবে চলে? ওই তো কোনো মতে বনের শাক পাতা খেয়ে বেঁচে আছি। তুমি এক কাজ করো, তুমি আমাদের বাড়িতে চলো। তুমি কাল সকালে আমাদের বাড়ি চলে আসবে, কেমন? কমলা মাথা নেড়ে সম্মতি জানিয়ে তখনকার মতো চলে যায়। যথারীতি পরের দিন সকালে কমলা আমাদের বাড়িতে আসে। তাকে ডেকে আমার বউ শান্তি ওর থাকার ঘরে দেখিয়ে দেয়। তারপর থেকে ও আমাদের বাড়িতে থাকতো, খেত আর শান্তির হাতে হাতে কাজ করে দিত। এভাবে বেশ ভালোই চলছিল, কোনো অসুবিধা হয়নি। অসুবিধাটা হলো পুজোর সময়। ঠিক পরের বছর কালী পুজোর সময় এই অঘটনটা কমলা ঘটায়। পরের বছর কালী পুজোর সময় বাড়িতে পুজোর রমরমা চলছে। সব আত্মীয়রা এসেছেন, চারিদিকে আনন্দের ছড়াছড়ি, ছোট ছোট ছেলেমেয়েরা সব খেলা করছে এদিক ওদিক। বাড়ির বড়রা নানা কাজে ব্যস্ত, কেউ ফুল জোগাড়ে ব্যস্ত, কেউ প্যান্ডেল করতে ব্যস্ত, কেউ আবার অন্যান্য নানাবিধ জোগাড়ে ব্যস্ত। তা বাড়িতে মায়ের আগমন ঘটবে, আনন্দে সবাই মাতোয়ারা। এভাবেই সারাটা দিন কাটলো। সন্ধে হতে সারা বাড়িতে টুনি লাইট দিয়ে সাজানো হলো। ছোট ছোট ছেলেমেয়েরা বাজি বাটাতে লাগলো, মাঝে মাঝে ঢাকি ঢাক বাজাতে লাগলো। সেই সব আনন্দ সত্যিই ঠাকুর ভোলার মতো নয়। এরপর সকলে মিলে ঠাকুর আনতে যাওয়া। ঠাকুর এনে তার স্থানে বসানোর পর সকলে বলে উঠল, সত্যি মায়ের মুখটা কি সুন্দর না হয়েছে, সাধে কি থাকে মনোমোহিনী বলে। এইবার আমরা মাকে একটা সোনার হার দেব বলে ঠিক করেছিলাম। তাই মায়ের মূর্তির সামনে সমস্ত জিনিসপত্রের মধ্যে হারটা রাখলাম। এরপর পুরোহিত মশাই রাতের বেলায় পুজোতে বসলেন। মায়ের সেই হার মাকে কমলা নিজেই পরিয়ে দিল। কিন্তু হারটা পরিয়ে দেওয়ার সময় কমলার মুখটা কেমন জানি দেখাচ্ছিল, যদিও সেদিকে আমরা কেউই সেভাবে লক্ষ্য করিনি। এরপর মায়ের পুজো সম্পন্ন হলো। বাড়ির বাচ্চারা আগেই ঘুমিয়ে পড়েছিল, আর বাকি যারা ছিল তারা কেউ কেউ ঘুমালো, কেউ কেউ পায়চারি করতে লাগলো। সমস্যাটা কি সেটা এখনো বললি না তো। অঘটনটা এইবার শুরু। পুজোর পরের দিন সকালবেলা মায়ের গলা থেকে সেই সোনার হার চুরি যায়। সে কি রে, স্বয়ং মা কালীর গলা থেকে সোনার হার চুরি? এত বড় অনর্থ করার সাহস কেউ পায় কি করে? হ্যাঁ, আপনি ভাবুন তাহলে। সেই হার সারা ঘর বাড়ি তন্ন তন্ন করেও খুঁজে পাওয়া যায় না। প্রায় দুদিন পর সেই হারের সামান্য একটা অংশ কমলার ঘরে আমার স্ত্রী কমলাকে ডাকতে গিয়ে দেখতে পান। তারপর কমলাকে শতবার জিজ্ঞাসা করার পরেও কমলা স্বীকার করে না। অবশেষে গ্রামের লোকের রায় নিয়ে ওকে তাদের হাতে তুলে দেওয়া হয়। পরে ওরাই ওকে মেরে ফেলে, রাগ থেকে পিটিয়ে মেরে ফেলে। আর কি করবে? তার মানে তোদের কথা অনুযায়ী কমলা তার মৃত্যুর প্রতিশোধ নিতে ফিরে এসেছে, তাই তো? হ্যাঁ ঠাকুর। বুঝলাম। আচ্ছা শোন, তোরা একটা কাজ কর, তোরা বাড়ি ফিরে যা। আমি একটা কাজ সেরে
তারপর তোদের ওখানে যাচ্ছি। আচ্ছা ঠাকুর, আমরা তাহলে উঠি, আপনি তাড়াতাড়ি চলে আসবেন। আরে হ্যাঁ হ্যাঁ, কিচ্ছু চিন্তা করতে হবে না, সাবধানে যা। মোড়ল মশাই আর রাজু নিজেদের গ্রামে ফিরে গেলেন। ফিরে গিয়ে মোড়ল মশাই রাজুকে বললেন, এই শোন রাজু, তুই একটা কাজ কর, তুই এই সমস্যার সমাধান না হওয়া অবধি আমার কাছে থেকে যা। তাছাড়া তোর বাড়ির যে অবস্থা বললি, সেখানে গিয়ে তুই একা আর থাকতে পারবি না। তার থেকে দুজনে একসাথে থাকলে খানিকটা জোর পাওয়া যাবে। আর তাছাড়া আমার বাড়িতেও কেউ নেই, আমার বউ গিয়েছে বাপের বাড়ি। তাই চল দুজন মিলে ওপর ঘরটায় থেকে যাব। আপনার অশেষ কৃপা মোড়ল মশাই। মোড়ল মশাই আর কিছু না বলে নিজের বাড়িতে প্রবেশ করলেন। কাশীনাথ তান্ত্রিকের ওখান থেকে ফিরতে ফিরতে সন্ধে হয়ে গিয়েছে। গ্রামের সন্ধ্যা মানেই রাত হয়ে যাওয়া। ওরা বাড়ির মধ্যে প্রবেশ করার পরই একটা দমকা শীতল হাওয়া এসে মোড়ল মশাইয়ের শরীরে স্পর্শ করল। আর সেই বাতাসের মধ্য থেকেই মহিলা কণ্ঠে কে যেন মোড়ল মশাইয়ের কানে কানে বলে গেল, কিরে, তান্ত্রিকের কাছে গিয়ে বেঁচে যাবি ভেবেছিস? ও কথা একদম ভাবিস না। আমি যে নিজের হাতে তোকে মারব। মোড়ল মশাইয়ের গোটা শরীর ঠান্ডা হয়ে গেল। তার গলা থেকে একটাই শব্দ বেরিয়ে এলো, না। কি হলো মোড়ল মশাই, আপনি কাকে না বললেন? কেন, তুই শুনতে পেলি না? কি শুনতে পাবো? কমলার গলার আওয়াজটা তুই শুনতে পেলি না? কেন ভয় দেখাচ্ছেন মোড়ল মশাই? আমি তো কিছুই শুনতে পাইনি। তুই সত্যি বলছিস তুই কিচ্ছু শুনতে পাসনি? না, আপনি মনে হয় ভুল শুনেছেন। চলুন ঘরে চলুন, বেশিক্ষণ বাইরে থাকা ঠিক হবে না। মোড়ল মশাই আর রাজু সিঁড়ি দিয়ে দোতলায় উঠে গেলেন। দোতলায় উঠে মোড়ল মশাইয়ের ঘরে গেলেন দুজনেই। আজ আবার লাইটের কি হলো রে? লোডশেডিং নাকি? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে মোড়ল মশাই। মোড়ল মশাই একটা লণ্ঠন জ্বালালেন। তারপর ওভাবে খানিকক্ষণ কেটে গেল। সময় মতো রাতের খাওয়া সেরে মোড়ল মশাই আর রাজু শুয়ে পড়লেন। মোড়ল মশাই খাটের ওপর শুয়ে পড়লেন আর মেঝেতে রাজুকে শুতে দিলেন। শোয়ার পর অনেকক্ষণ ধরেই দুজনের ঘুম আসছিল না। তবুও একটা সময় চোখজোড়া লেগে আসে ওনাদের। রাত একটু গভীর হলো। আচমকা মোড়ল মশাইয়ের ঘুম ভেঙে যায়। তিনি অনুভব করেন তার কানের কাছে কে যেন নিঃশ্বাস ফেলছে। তিনি পাশ ফিরে তাকাতেই দেখতে পান এক ভয়াবহ নারীর মুখ। সেই মুখ দেখে তিনি চিৎকার করে ওঠেন। অন্ধকারের মধ্যেও তার বুঝতে অসুবিধা হয় না এটা কমলারই মুখ। এদিকে সেই চিৎকারের শব্দে রাজুও ধরফর করে উঠে বসেছে। কি হয়েছে মোড়ল মশাই? ও এসেছিল। কে? কমলা? নিজের মুখেই কথা বলে রাজু নিজেই আতঙ্কে শিউরে উঠল। তারপর নিজের মনকে সান্ত্বনা দেওয়ার জন্যই বোধহয় বলল, কিন্তু কই, কাউকে তো ঢুকতে দেখলাম না। কেন, ও কি মানুষ যে তোর সামনে দিয়ে হাঁটতে হাঁটতে আসবে? কিছু বুঝে উঠবার আগেই কে একটা অন্ধকারের মধ্যেই রাজুকে ধাক্কা মারল। রাজু গিয়ে মোড়ল মশাইয়ের ঘাড়ের ওপর পড়ল। সত্যি তো কমলা চলে এসেছে। এবার কি হবে? কাশীনাথ তান্ত্রিকও তো এলেন না এখনো। আজ রাতে আমরা বাঁচবো তো? মোড়ল মশাই এই কথার কোনো উত্তর দিলেন না, কারণ তিনি জানেন এই কথার কোনো উত্তর তার কাছে নেই। আর তিনিই বা কি সান্ত্বনা দেবেন? তিনি নিজেই তো ভয়ে আতঙ্কে একেবারে পাথর হয়ে গেছেন। আচমকা ঘরের মধ্যে শোনা গেল কমলার সেই ভয়াবহ অট্টহাসি। কান ফাটা সেই হাসির শব্দে ওদের শরীরের লোমগুলো খাড়া হয়ে উঠল। গোটা শরীর জুড়ে খেলে গেল এক অদৃশ্য আতঙ্কের শিহরণ। মোড়ল মশাই সেই ভয়ানক হাসির শব্দে কাঁপতে থাকলেন। আমি নিজেই কিছু বুঝতে পারছি না। এমন সময় আচমকা একটা দমকা হাওয়ায় ঘরের দরজা জানলাগুলো একবার খুলতে থাকে, একবার বন্ধ হতে থাকে। সেই হাওয়ার দাপটে ঘরের কোনায় থাকা আলমারিটা একটা বিশাল শব্দ করে পড়ে।
তার উপরে থাকা জিনিসপত্রগুলো মেঝেতে ছড়িয়ে পড়ল। সেই আতঙ্কে ওদের দুজনের শরীর ঠান্ডা হয়ে গেল। ওদের দুজনেরই কেউই আর মুখ দিয়ে টু শব্দটিও করল না। আর তখন সমস্ত সময়কে থামিয়ে দিয়ে ওদের দুজনকে পাথর করে দিয়ে ঘরের দরজা দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করল কমলা। আর তার সাথে সেই ভয়ানক হাসি হাসতে লাগলো সে। আজ আজ আমি তোদের দুজনকেই মারবো, দুজনকেই। বহুদিনের প্রতীক্ষা এইবার অবসান ঘটবে। আমাদের ছেড়ে দাও, আমরা ভুল করেছি। কি ছেড়ে দেব? হ্যাঁ, কমলা আবার হেসে উঠল। কমলাকে ওদের কাছে আসতে দেখে রাজুর মনে হলো এভাবে মরে গেলে হয় না, মরার আগে একবার অন্তত বাঁচার জন্য শেষ চেষ্টা করাটা উচিত। এদিকে পাশের দেওয়ালে একটা বহুদিনের পুরনো তলোয়ার ছিল। রাজু সেই তলোয়ারটা নিয়ে কমলার দিকে ছুটে গেল। এই, তুই আমার প্রাণের থেকেও প্রিয় বাঘাকে মেরেছিস, তোকে আমি ছাড়বো না। কথাটা বলেই রাজু তার হাতে থাকা তলোয়ার দিয়ে কমলার গায়ে আঘাত করতে গেল, কিন্তু তার হাতটা কমলার শরীরের কাছে যাওয়ার আগেই কোনো এক অদৃশ্য শক্তিতে ওই অবস্থায় ওইখানেই থেমে রইল। আর ওদিকে কমলার গালটা আরো চওড়া হয়ে মুখ জুড়ে ছড়িয়ে পড়ল সেই নারকীয় হাসি। সেই ভয়াবহ দৃশ্য দেখে মোড়ল মশাই আর রাজুর গা হাত পা সমস্ত শরীর থরথর করে কাঁপতে লাগলো। রাজু বুঝতে পারল সে ভুল করেছে, মৃত আত্মাকে তলোয়ার নিয়ে মারতে আসা বোকামো। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। আচমকা কমলা তার হাসি থামিয়ে এক রাশ রাগে রাজুর গলা টিপে ধরল, তারপর গলা ধরে শূন্যে তুলতে লাগলো। রাজুর হাত থেকে মেঝের ওপর তলোয়ারটা পড়ে গেল। রাজুর মুখ থেকে ভেসে এলো একটা অস্ফুট আর্তনাদ। রাজুর গলা ধরে রাখার কারণে রাজু আর কোনো আওয়াজ করতে পারল না। এদিকে মোড়ল মশাই একভাবে পাথরের মূর্তির মতো স্থির থেকে ভয়ে সেই দৃশ্য দেখতে থাকেন। তার মুখ থেকে একটা কথাও বের হয় না, তিনি চিৎকারটুকুও করতে পারেন না। তার সমস্ত শরীর পাথরের মতো স্থবির হয়ে গিয়েছে তখন। এদিকে কমলা এইবার রাজুকে ধরে ছুঁড়ে ফেলে দিল পাশের দেওয়াল লক্ষ্য করে। রাজু শূন্যে ভাসমান অবস্থায় গিয়ে দেওয়ালে আঘাত পেয়ে নিচে মেঝেতে পড়ে গেল। দেওয়ালের আঘাতে রাজুর মাথার পিছন থেকে ফেটে গিয়ে সেখান থেকে মেঝেতে গড়িয়ে পড়ল গাঢ় কালো রক্ত। সেই রক্তের ধীর স্রোত দেখে কমলার রাগী মুখে একটা তৃপ্তির হাসি দেখতে পাওয়া গেল। এদিকে রাজু মেঝেতে পড়ার পর তার আর উঠে দাঁড়ানোর ক্ষমতা নেই। তার করুণ অবস্থা দেখে বোঝাই যাচ্ছে তার আর বেঁচে থাকার শক্তিটুকুও অবশিষ্ট নেই। কোনো রকমে রাজু চোখ মেলে কমলার দিকে তাকালো, আর সাথে সাথে তার শরীরের মধ্যে থাকা শেষ প্রাণবিন্দু মৃত্যুকে দেখতে পেয়ে আরো বেশি আঁতকে উঠল। রাজু দেখে মেঝেতে পড়ে থাকা তলোয়ারটা অদৃশ্য শক্তিতে হাওয়ায় ভাসতে ভাসতে ওর দিকে এগিয়ে আসছে। এদিকে মোড়ল মশাই তাই দেখে অস্ফুট স্বরে বলে উঠলেন, রাজু। আর সাথে সাথেই সেই ভয়ানক অট্টহাসিতে ফেটে পড়ল কমলা। এরপরই তোর মৃত্যুর পালা। তৈরি থাক, তৈরি থাক। বুঝলি বাঘা, আমি আর পারলাম না রে, পারলাম না তোর মৃত্যুর প্রতিশোধ নিতে। তবে আমি খুব শীঘ্রই আসছি তোর কাছে। তারপর আমরা আবার একসাথে থাকবো। এরপর আর কেউ আমাদের
আলাদা করতে পারবে না। এই কথা শেষ হবার সাথে সাথেই তলোয়ারটা এসে রাজুর গলায় এঁপড় ওপর করে দিল। রাজু চিরদিনের জন্য লুটিয়ে পড়ল মেঝেতে, আর মেঝে জুড়ে ছড়িয়ে পড়ল রাজুর শরীরের রক্তস্রোত। মোড়ল মশাই বুঝতে পারলেন আরও একজন শেষ হল, এইবার তার মৃত্যুর পালা। এদিকে কমলা তার দিকেই মুখ ফিরিয়েছে। একটা দমকা হাওয়া এসে টেবিলের উপর থাকা লণ্ঠনটাকে ফেলে দিল মেঝেতে। লণ্ঠনটা মেঝের উপর পড়ে গিয়ে তার আগুন নিভে গেল। যেটুকু মৃদু আলো মিচেছিল এই ঘরের মধ্যে সেটুকুও নিভে গেল, আর সেই সাথে লণ্ঠনের ভেঙে যাওয়া কাঁচের টুকরোগুলো মেঝের ওপর ছড়িয়ে ছিটিয়ে পড়ে রইল। গোটা ঘর জুড়ে এখন আবার অন্ধকার বিরাজ করছে। সেই অন্ধকারের মধ্য দিয়ে কমলা হাসতে হাসতে মোড়ল মশাইয়ের দিকে এগিয়ে যাচ্ছে। সেইটা বুঝতে পেরে মোড়ল মশাই ভয়ে ওপাশ থেকে মুখ ফিরিয়ে নিলেন। তারপর কিছুক্ষণ আবার সব চুপচাপ। মোড়ল মশাই সব চুপচাপ দেখে পাশ ফিরে দেখতে গেলেন যে কমলা আসছে কিনা। আর এই কথা ভেবে তিনি যেই মুখ ফিরিয়েছেন তখনই দেখতে পেলেন তার মুখের সামনে রয়েছে কমলার সেই ভয়াবহ মুখ। আচমকা ওই দৃশ্য দেখে তিনি চিৎকার করে ওঠেন। তার চিৎকার শুনে কমলা হেসে ওঠেন। কিরে, এইটুকুতেই ভয় পেয়ে গেলি? হ্যাঁ, আমি যে তোকে এখনো কিছুই করিনি। এই কথা বলে কমলা আবার হেসে উঠল। তখন মোড়ল মশাই দেখলেন মেঝেতে পড়ে থাকা কাঁচের টুকরোগুলো বাতাসে ভাসমান অবস্থায় উড়ে এসে তার গায়ে লাগতেই যাবে। ঠিক তখনই মোড়ল মশাই কাঁদো কাঁদো গলায় বলে উঠলেন, আমায় ক্ষমা করে দাও কমলা, আমার ভুল হয়ে গেছে কমলা, আমাকে ক্ষমা করে দাও। তোকে ছেড়ে দেব? তোকে? সেদিন রাতে মনে হয়নি আমার সর্বনাশ করার সময় এই কথাগুলো মনে হয়নি? হ্যাঁ, আমিও তো সেদিন আমাকে বারবার করে ছেড়ে দেওয়ার কথা বলেছিলাম, কিন্তু তুই শুনিসনি আমার কোনো কথা। সেদিন তুই শুনিসনি। এই কথা বলার সাথে সাথে কমলার মনে পড়ে যায় সেই ভয়ানক মুহূর্তের কথা। কালী মায়ের হাড় চুরির অপরাধে মোড়ল মশাই যখন ওকে গ্রাম শুদ্ধ লোকের সামনে ছেড়ে দিলেন, তখন উন্মত্ত জনতা ওর ওপর হিংস্র বাঘের মতো ক্ষেপে উঠেছিল। অথচ সেই অপরাধ সে করেইনি। ওর মনে আছে, ভিড়ের মধ্যে থেকে একটা বাচ্চা ছেলেই প্রথম ওর দিকে একটা ভাঙা ইটের টুকরো ছুঁড়ে মেরেছিল। সেই ইটের টুকরো ওর কপালে এসে লেগেছিল। কপাল ফেটে বেরিয়ে এসেছিল টাটকা লাল রক্তের স্রোত। ইটের আঘাতে ও আর্তনাদ করে ওঠে, ব্যথায় ছটপট করছিল, কিন্তু সেদিকে কোনো মানুষের ভ্রুক্ষেপ ছিল না। সকলের মুখে শুধু একটাই কথা শোনা যাচ্ছে, সর্বনাশিনী, তোর মতো শয়তানের বেঁচে থাকার অধিকার নেই। কি ভেবেছিস মায়ের গলার হার চুরি করে বেঁচে যাবি? কখনোই না, আমরা তোকে যেতে দেব না, ছাড়বো না। আর ঠিক তারপরেই গ্রাম শুদ্ধ লোক ওর ওপর ঝাঁপিয়ে পড়েছিল। কেউ কেউ ভাঙা ইটের টুকরো থেকে শুরু করে নিজের পায়ের জুতো খুলে মেরেছিল ওর দিকে, আর কিছু লোক লাঠি নিয়ে ওর দিকে তেড়ে এসে ওকে মারতে শুরু করে দিয়েছিল। ও বারবার চিৎকার করে বলেছিল যে ও কোনো দোষ করেনি, কিন্তু উন্মত্ত ক্ষিপ্র জনতা ওর কোনো কথাই শোনেনি ওর ভয়ানক কান্না মিশ্রিত আর্তনাদ। সেই ভয়ানক মুহূর্তের আগমন মুহূর্তে ওর কেবলই মনে হয়েছিল বিনা অপরাধে মৃত্যুদণ্ড, তাও আবার এই ক্ষিপ্ত জনতার হাতে। এর থেকে ভালো ছিল আত্মহত্যা করে নেওয়া। গ্রামের সেই চেনা লোকগুলোই ওর বড্ড অচেনা লাগছিল। ও মনে মনে কালী মায়ের কাছে নিজের সমস্ত অভিযোগ উগরে দিয়েছিল। মা, এ তোমার কেমন বিচার? এই বুঝি তুমি সকলের মা? কেমন বিচার তোমার মা, কেমন বিচার? কিন্তু সেই সময়ে
স্বয়ং মাও ওর কথা শোনেননি। সেই উন্মত্ত জনতার ভয়ানক রোষের মুখে পড়েই ওর সেদিন মৃত্যু ঘটে। না, তারপর আর ভাবতে পারে না কমলা। একটা ভয়ানক চাপা গর্জন করে ওঠে, আর তার সাথে সাথেই এতক্ষণ হাওয়ায় ভাসমান অবস্থায় থাকা কাঁচের টুকরোগুলো উড়ে গিয়ে মোড়ল মশাইয়ের বুকে আর সারা শরীরে লাগে। মোড়ল মশাই আর্তনাদ করে ওঠেন। তারপর কমলা তার হাত দিয়ে মোড়ল মশাইকে যেই না ধরতে যাবে, ঠিক তখনই পিছন থেকে মন্ত্র পড়ার শব্দ শোনা যায়। মোড়ল মশাই দেখলেন দরজা দিয়ে ঘরের ভিতর প্রবেশ করলেন কাশীনাথ তান্ত্রিক। তার বাঁ হাতে রয়েছে একটা কমণ্ডলু, আর ডান হাতে রয়েছে সেই দেবীর আশীর্বাদ প্রাপ্ত ত্রিশূল। তার বাঁ হাতে থাকা কমণ্ডলুর মধ্যে হাত ঢুকিয়ে মন্ত্র পড়তে পড়তে তিনি ঘরের মধ্যে প্রবেশ করলেন। তাকে দেখে মোড়ল মশাই বুঝতে পারলেন এই বুঝি দেবদূত। মৃত্যুর অন্তিম মুহূর্তে তাঁকে বাঁচানোর জন্য স্বয়ং তিনি চলে এসেছেন। কাশীনাথ তান্ত্রিককে দেখে কমলা বলল, কিরে, তুই এসেছিস ওকে আমার থেকে বাঁচাতে? শোন রে তান্ত্রিক, তুই আমার প্রতিশোধের পথে বাধা হয়ে দাঁড়াস না। যা, ভালো চাস তো এখান থেকে চলে যা। তুই আমাকে চলে যেতে বলার কে? একে তো স্বয়ং মা কালীর গলা থেকে সোনার হার চুরি করেছিস, তার জন্যে মরেছিস, এতে আবার প্রতিশোধের কি আছে? কিসের হার চুরি? হ্যাঁ, কিসের হার চুরি? হার চুরি তো কেবল বাহানা ছিল আমাকে হত্যা করার। বাহানা? কিসের বাহানা? সেদিন হার চুরি কেবল বাহানা ছিল আসল সত্যিকে চাপা দেওয়ার। পুজোর আগের দিন রাতের বেলা এই মোড়ল মদ খেয়ে আমার সর্বনাশ করে, আর তাকে সঙ্গ দেয় ওই বিজন আর রাজু। আমার সর্বনাশ করার পর আমি যখন সবাইকে জানিয়ে দেওয়ার কথা বলি, তখন আমাকে ওই সোনার হার চুরির অপবাদে সবার সামনে ছেড়ে দেয়, আর তাদেরকে ভুল বুঝিয়ে আমাকে হত্যা করায়। আসলে হার চুরি তো করেছিল ওই বিজন, আর তাকে তার শাস্তির ফল আমি অনেকদিন আগেই দিয়ে দিয়েছি। তার সাথে থাকা রাজুকেও শেষ করেছি, আর এইবার একে শেষ করলেই আমার আত্মা শান্তি পাবে। কি? তার মানে আমাকে মিথ্যে কথা বলা হয়েছে? ঠাকুর, আমার ভুল হয়ে গিয়েছে, এখন আপনি আমায় বাঁচান ঠাকুর। তোকে আজ মরতেই হবে। কেউ তোকে আজ বাঁচাতে পারবে না। কমলা তার হাত দিয়ে মোড়ল মশাইয়ের গলাটা টিপে ধরল। মোড়ল মশাই আর্তনাদ করে উঠলেন, আমি মানলাম তোর সাথে যেটা হয়েছে সেটা অন্যায়, তাই বলে তুইও সেই একই অন্যায় করতে পারিস না। অন্তত আমি বেঁচে থাকতে তুই তা করতে পারবি না। ঠিক তখনই কাশীনাথ তান্ত্রিক চিৎকার করে উঠলেন, জয় মা, জয় মা। কাশীনাথ তান্ত্রিক তার হাতে থাকা কমণ্ডলু থেকে গঙ্গা জল বার করে ছুঁড়ে দিলেন কমলার দিকে। সেই পবিত্র মন্ত্রপুত গঙ্গা জল কমলার গায়ে লাগার সাথে সাথে কমলার হাসি বন্ধ হয়ে গিয়ে গলা দিয়ে বেরিয়ে এলো এক ভয়ানক আর্তনাদ, যার সাথে রাগ আর ক্ষোভ মিশে রয়েছে। কমলা মোড়ল মশাইকে ছেড়ে দিয়ে কাশীনাথ তান্ত্রিকের দিকে আরেকবার তাকালো। তুই আমার পথে বাধা হয়ে দাঁড়ানোর চেষ্টা করিস না, তাহলে যে তোকেও মরতে হবে। শোন, মৃত্যুকে আমি ভয় পাই না, তাই তুই ওকে মারতে পারবি না। আর এই কথা শোনার সাথে সাথেই কমলা তার হাতটা দিয়ে কাশীনাথ তান্ত্রিককে ধাক্কা মেরে ফেলে দিল। তারপর কমলা মোড়ল মশাইয়ের কাছে আসে। হ্যাঁ, সেদিন আমি ভুল করেছিলাম কমলা, আমায় ক্ষমা করে দে মা। কিন্তু কমলার কানে কোনো কথা যায় না। কমলা গিয়ে মোড়ল মশাইয়ের গলা টিপে ধরল আবার। এখন ক্ষমা চেয়ে কি হবে? সেদিন তো আমার একটা কথাও শুনিসনি তুই। উল্টো
হাতে ওদের হাতে মারার জন্য আমায় ছেড়ে দিলি। আমি 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 সেদিন যখন আমাকে ওরা মারছিল, আমি কত চেষ্টা করেছিলাম। আমি সে চেষ্টা করেছিলাম শ্বাস নেওয়ার, পারিনি। আমার বুকটা পেটে যাচ্ছিল কষ্টে। তোকেও আমি আজকে সেভাবেই মারব, সেইভাবেই তোকে মারব। মোড়ল মশাইয়ের গলা টিপে ধরায় মোড়ল মশাই আর শ্বাস নিতে পারছিলেন না। তার আশপাশটা কেমন জানি ঘোলাটে লাগছে। তিনি মৃত্যুর আগের মুহূর্তে জীবনের সমস্ত স্মৃতিটুকু একবার মনে করে নিচ্ছেন। নিজের করা অপরাধের জন্য তার আফসোস হচ্ছে, কিন্তু সবই বৃথা, কারণ তিনি জানেন আর কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যাবেন। তিনি তা মেনেও নিয়েছেন। আর ঠিক তখনই আচমকা পিছন থেকে ভেসে আসে কাশীনাথ তান্ত্রিকের কণ্ঠস্বর। বলেছি না, আমি বেঁচে থাকতে তুই ওকে মারতে পারবি না। জয়মা, জয়মা, মারে মারে, রক্ষা কর মা, রক্ষা কর মা, মা রক্ষা কর। কাশীনাথ তান্ত্রিক তার হাতে থাকা দেবী মায়ের ত্রিশূলটা কমলার গায়ের দিকে ছুঁড়ে মারলেন। ত্রিশূলটা কমলার গায়ে লাগা মাত্র কমলা এক আর্তনাদ করে উঠল, আর তারপর ধীরে ধীরে বাতাসে মিলিয়ে গেল। আর মোড়ল মশাই খাটের ওপর পড়ে গেলেন। তিনি বুঝলেন কমলা চিরকালের জন্য বিদায় নিয়েছে। কাশীনাথ তান্ত্রিক এ যাত্রায় তাঁকে বাঁচিয়ে দিলেন। সব অপরাধের বদলে প্রতিশোধ নিতে থাকলে অপরাধ কোনোদিন শেষ হবে না। তুমি মা মুক্ত হও। এ জগতে তোমার কাজ ফুরিয়েছে, তবে তোমার আত্মার শান্তি পাওয়ার ব্যবস্থা আমি করছি। অপরাধী তার শাস্তি অবশ্যই পাবে। কাশীনাথ তান্ত্রিক মোড়ল মশাইয়ের দিকে ফিরলেন। কিরে, তুই তাহলে আমাকে মিথ্যে বলেছিলিস? তুই ওই ফুটফুটে মেয়েটার সর্বনাশ করে ওকে মেরে ফেলেছিলিস? আসলে ঠাকুর, সেদিন আমি নিজেকে ঠিক রাখতে পারিনি। আর তাছাড়া বহুদিন ধরে ওই মেয়ে আমার বাড়িতে বসে বসে খেয়ে যাচ্ছে, এদিকে কাজ করার বালাই নেই। দেখ, এখন আর কোনো বাহানা জুড়ে লাভ নেই। তুই যেটা করেছিস সেটা অপরাধ, আর এই অপরাধের কোনো ক্ষমা নেই। শোন, একটা কথা মনে রাখবি, মেয়েরা হলো মায়ের জাত। তাদের ছাড়া এ জগৎ অচল। আর সেখানে তুই কি না ওর সর্বনাশ করে ওরই নামে মিথ্যে বদনাম ছড়িয়ে ওকে মেরে ফেললি? না, কাজটা কিন্তু তুই মোটেও ঠিক করিসনি। ঘোর অপরাধ করেছিস তুই। কাশীনাথ তান্ত্রিক ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। মোড়ল মশাই মনে মনে ভাবলেন, কমলা আর কাশীনাথ তান্ত্রিক উভয়ের থেকেই বাঁচা গেল। তিনি ভাবলেন, ঘরের মধ্যে পড়ে থাকা রাজুর মৃতদেহ কাল সৎকারের ব্যবস্থা করতে হবে। এমনিতেও নিজের বলতে তো তার কেউ নেই, সেই দায়িত্বটুকু তাই মোড়ল মশাইকেই নিতে হবে। পরের দিন সকালে গ্রামের কয়েকজন লোককে ডেকে তাদের বুঝিয়ে রাজুর মৃতদেহ শ্মশানে পাঠানোর ব্যবস্থা করে তিনি যখন ঘরে ঢুকতে যাবেন, ঠিক তখন দেখলেন বাড়ির সামনে এসে দাঁড়ালো একটা পুলিশের গাড়ি। তার থেকে গোটা চারেক পুলিশ নেমে এলো, মোড়ল মশাইয়ের সামনে দাঁড়ালো। তার মধ্যে থেকে একজন অফিসার এগিয়ে এসে বললেন, মোড়ল মশাই, আজ থেকে বছরখানেক আগে কমলা নামের এক মেয়েকে ধর্ষণের চেষ্টা আর খুনের অপরাধে আপনাকে গ্রেপ্তার করা হলো। মোড়ল মশাই এই কথা শুনে অবাক হয়ে গেলেন, আর তাদেরকে মিথ্যা বোঝাতে লাগলেন যে তিনি এ কাজ করেননি। কিন্তু তারাও পুলিশ, তারা ছাড়বার পাত্র নয়। মোড়ল মশাইকে টানতে টানতে গাড়িতে তুলে নিয়ে ওরা থানায় গেল। মোড়ল মশাই পরে পুলিশি জেরার মুখে সব কথা স্বীকার করলেন। আর মোড়ল মশাইয়ের এটাও বুঝতে অসুবিধা হয়নি যে পুলিশের কাছে তাঁর অপরাধের কথা ফাঁস করেছেন কাশীনাথ তান্ত্রিক। এরপর কিছুদিন জেল হেফাজতে থাকার পর কমলার ধর্ষণের চেষ্টা এবং খুনের অপরাধের ষড়যন্ত্র করবার সাথে সাথে বিজন এবং রাজুর খুনি হিসেবেও মোড়ল মশাই দোষী সাব্যস্ত হন এবং মোড়ল মশাইয়ের ফাঁসি হয়। কাশীনাথ তান্ত্রিক সেই খবর পেয়ে
খানিকটা স্বস্তি বোধ করেন। এ জগতে প্রতিটা অপরাধেরই শাস্তি প্রয়োজন। ভুল করলে তা ক্ষমার যোগ্য, কিন্তু অপরাধ নয়। আর মানুষ মারার মতো অপরাধ কখনোই ভুল হতে পারে না। জয় মা। শুনছিলেন সৌমেন সিংহ রায়ের লেখা কাশীনাথ তান্ত্রিকের ন্যায় বিচার। গল্প পাঠে রিতম। গল্পে বিভিন্ন চরিত্রে জ্যোতির্ময়, সায়ং, তন্ময়, অয়ন্তিকা, নর্মদা এবং কাশীনাথ তান্ত্রিকের চরিত্রে অমিত। সমগ্র গল্পটির নাট্যরূপ নির্মাণ করেছেন অরুণিতা। সমগ্র গল্পের ধ্বনি সম্পাদনা, কণ্ঠ সম্পাদনা এবং আবহ সম্পাদনা করেছে 62 FPS। পোস্টার ডিজাইন করেছে ইঙ্ক ল্যাব স্টুডিওস। অ্যানিমেশন নির্মাণ করেছে জ্যোতির্ময়। গল্প শুনে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন এবং অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্টসে জানাতে ভুলবেন না।